বাবা খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এর বিশালতা এত। বাবারাও কিন্তু কাঁদে, বাবারা কাঁদে, তবে সামনে না। বাবাদের চোখের পানি আছে, কারোর সামনে না, খুব আড়ালে। কারণ বাবাদের স্বপ্ন অনেক, বাবারা সন্তানদের নিয়ে অনেক স্বপ্ন দেখেন, অনেক অনেক কিছু। যে স্বপ্ন তার মধ্যে পূরণ হয়নি, সেই স্বপ্নটা তার সন্তানদের মধ্যে দেখতে পায়। এবং অনেক বাবাকে দেখেছি যে প্রতি বছর নিজের একটা পুরনো শার্ট বা পাঞ্জাবি ধুয়ে আয়রন করে ঈদে পরে, কিন্তু সন্তানকে একটা নতুন কাপড় কিনে দেয়। বাবা একটা ছেঁড়া জুতা সে সেলাই করে পরে, কিন্তু সন্তানকে একটা নতুন জুতো কিনে দেয়। এই হচ্ছেন বাবা। বুঝতেই পারছেন, আজকের বিষয় হচ্ছে বাবার স্বপ্নগুলো। আর বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত থাকে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বন্ধুরা। চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের এই নারীদের আড্ডায়। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনাদেরকে সুস্বাগতম, শুভ সন্ধ্যা। ভালোই লাগছে আপনাদের পেয়ে। আজকে নিশ্চয়ই আমরা বাবার ব্যাপার নিয়ে অনেক স্মৃতি হাতড়াবো এবং অনেক কথাই বলা যায় বাবাদেরকে নিয়ে, শেষ নেই যার। আরেকটা কথা হচ্ছে, যার বাবা নেই তো সেটা কিছু বলার নেই, আর বাবা থাকলে তো সে ভাগ্যবান। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি ইশরাত জাহান, ডাইনামিক গ্রুপ ও রন্ধনশিল্পী। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। তাসনুভা খান, স্বত্বাধিকারী এশিয়া জুয়েলস, আপনাকে পেয়েও ভীষণ ভালো লাগছে। তো আজকের বিষয় হচ্ছে বাবার স্বপ্নগুলো। আপনি শুরু করুন ইশরাত আপা, বাবার স্বপ্নগুলো দিয়ে। তার আগে একটা জিনিস আমি জিজ্ঞেস করি, আপনি স্বত্বাধিকারী আবার রন্ধনশিল্পী, এই বিষয়টা আগে আপনি বলেন। আপনার কর্মের জায়গাটা নিয়ে একটু কথা বলুন। কর্মের জায়গা যদি বলতে চাই, তো বাবা যেহেতু আজকে প্রসঙ্গ বাবা, তো বাবার স্বপ্ন ছিল আমি একজন শিক্ষক হই, শিক্ষকতা পেশায় আসি। কারণ বাবা মনে করতেন যে একটা মেয়ে শিক্ষকতা পেশাই হচ্ছে তার জন্য আদর্শ একটা কর্ম। সেটা বাবা পছন্দ করতে চাইতেন আমি শিক্ষক হই। দেখা গেল যে বাবার সেই স্বপ্নটা হয়তো আমি পূরণ করতে পারিনি। আমি হয়ে গেলাম ব্যবসায়ী, আমি হয়ে গেলাম রন্ধনশিল্পী। তো বাবা ছোটবেলা থেকে এটা বুঝতেন যে তার মেয়ে খুব ভালো রাঁধে, এটা বাবা বুঝতে পারতেন। তো ছোটবেলা থেকে কিন্তু বাবা উৎসাহ দিতেন। টুকটাক রান্না করতেন সেই ছোটবেলায়? হ্যাঁ, ছোটবেলা আমি ক্লাস 6-এ যখন পড়ি তখন আমার মনে আছে আমি সজনে দিয়ে ডাল রান্না করেছিলাম। তো আমার বাবা সেই ডাল জারে করে করে প্রত্যেকের বাসায়, প্রত্যেক আত্মীয় স্বজনের বাসায় নিয়ে গিয়েছিল। খুব গর্বের সাথে বলছিল যে না, বাবা নেই আজকে, আল্লাহ তাকে ভালো রাখুন পারে। তো নিয়ে যে বলেছিলেন যে আমার মেয়ে রান্না করেছে, তোমরা খেয়ে দেখো। মানে সে যে কি খুশি হয়েছিলেন আমার রান্না। বাবা খুব মানে ভোজন রসিক ছিলেন এবং ভোজন বিলাসী যেটাকে বলে উনি ছিলেন। খেতেও পছন্দ করতেন, খাওয়াতে পছন্দ করতেন, ভীষণ পছন্দ করতেন, কিন্তু খুব অল্প খেতেন। কিন্তু জিনিস খাবারটা যাতে পারফেক্ট হতে হবে, আয়োজন বেশি হতে হবে। মানে সবসময় ছোটবেলা থেকে দেখতাম মা খুব ভালো রাঁধতেন, আর বাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের বাসায় সব সময় থাকতো। মানে একটা রান্নার একটা ইয়ে থাকতো, সেইখান থেকেই আমার সেই রান্নার সবসময় একটা হই হুল্লোড়ের মধ্যে একটা মানে হ্যাঁ ওরকম একটা পরিবেশ ছিল। তো শেষে বাবার আশাটা আমি পূরণ করতে পারিনি। তো এটা একটা আমার ভিতরে একটা আফসোস থেকে গেছে এখনো, যে আমি শিক্ষকতা হতে পারিনি। কিন্তু আমি বাবা যে আপনি এক অর্থে কিন্তু শিক্ষক আবার হয়েছেন। আমি জানি না আপনি একটা রন্ধনশিল্পী, সেখানে কোনো ইনস্টিটিউট আছে কিনা জানি না। তো আপনি তো এক রকমের শিক্ষক, শেখাচ্ছেন কাউকে না কাউকে কিছু। আমি এখন রন্ধন ইয়েতে বিভিন্ন কোর্স করাচ্ছি। তো সেই শিক্ষকতা পেশায় আছি বলতে গেলে। সেই স্কুল কলেজে শিক্ষক হতে না পারলেও আমি রান্নার জগতে শিক্ষক হতে পেরেছি, এবং তাদের আপনি পেশাদারী রন্ধনশিল্পী হওয়ার মতো পথ দেখিয়ে দিচ্ছেন। আচ্ছা, আবার ফিরে আসছি আপনার কাছে, একটু তাসনুভা খান আপনার কাছে যাচ্ছি। আপনার একটা এশিয়া জুয়েলস, আমি সেটা নিয়ে একটু জানতে চাচ্ছি আগে। জি, আমার হচ্ছে জুয়েলারি প্রতিষ্ঠান। কবে কিভাবে আসলেন, কিভাবে সবকিছু? এটা হচ্ছে এটার পথ চলা শুরু 3 বছর আগে। আচ্ছা, আমি ছোটবেলা থেকে খুব শৌখিন, জুয়েলারি পরতে খুব পছন্দ করতাম, সুন্দর সুন্দর জুয়েলারি। এবং আমি আমার বিভিন্ন কাজে আর কি, মানে আমার
অনেক বছর দেশের বাইরে থাকা হয়েছে। তো আচ্ছা। ওখানে যখন বিভিন্ন দেশে আমি মানে আমার হাজব্যান্ডের পোস্টিং ছিল, সো ওখানে আমি যখন বিভিন্ন দেশে থাকতাম তখন আমি ওখান থেকেও বিভিন্ন টাইপের জুয়েলারি কালেক্ট করতাম আর কি। আমার বিয়ে হয়েছে খুব ছোটবেলায়, বুঝতে 12 বছর আগে বিয়ে হয়েছে আমার, ছোটবেলায় বিয়ে হয়েছে। তো ওই সময় বিভিন্ন দেশে ছিলাম, তো আমার হাজব্যান্ড কূটনৈতিক ছিল, ডিপ্লোম্যাট। তো ওই জন্য বিভিন্ন দেশে আমার পোস্টিং হয়েছে, তখন আমি বিভিন্ন জায়গা থেকে জুয়েলারি কালেক্ট করতাম সুন্দর সুন্দর। তো সবাই খুব প্রশংসা করতো। তো একটা পর্যায়ে মনে হলো যে কেন মানে এটা দিয়ে তাহলে কিছু তো একটা করা যায় আর কি। তো সেখান থেকে আসলে এটার যাত্রাটা শুরু। তো 3 বছর আগে যে ছোট্ট করে কিছু জুয়েলারি নিয়ে জাস্ট ছোট্ট একটা অনলাইন পেজ খুলেছি। আচ্ছা, অনলাইনে টুকটাক দেশীয় নাকি? না, আমরা দেশে গহনা বানাচ্ছি, তারপর এখন সোর্সিং করছি ইন্ডিয়া থেকে, তারপরে চায়না থেকে, তারপর টার্কি থেকে, বিভিন্ন জায়গা থেকে এখন সোর্সিং করছি আর কি। মানে শুধু বাংলাদেশে গহনা দিয়ে আসলে বাংলাদেশের পুরো মার্কেট কভার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো এটার জন্য আর কি। তো এই আর কি। তো 3 বছর আগে যাত্রাটা শুরু অনলাইন পেজ থেকে। তারপরে পিঙ্ক সিটিতে ছোট্ট একটা কাউন্টার নিলাম। আচ্ছা, এক আঙ্কেলের ছোট করে সবকিছু শুরু করতে, ছোট্ট একটা কাউন্টার, সেখান থেকে আর কি আজকে আলহামদুলিল্লাহ। তো এই স্বপ্নটা কি আপনার না বাবার ছিল? বাবার স্বপ্ন না, আমার বাবার আসলে ইচ্ছা ছিল যে আমি হোলি ক্রসের ছাত্রী, খুব ভালো ছাত্রী ছিলাম ছোটবেলা থেকেই। তো ইচ্ছা ছিল তো বাবার যে বড় অফিসার হব বা চাকরি, মানে বড় চাকরি করব। জি আছে, আমার বাবাও ব্যবসায়ী। তো বাট তাও উনি ব্যবসায়ী, বাট উনি কখনো চান নাই যে আমি ব্যবসাতে আসলে আসি। তো যেটা হয় আর কি, যে একটা আমরা ভাবি আরেকটা হয়ে যায় আর কি। তো ওখান থেকে আসলে তারপরে যে জুয়েলারিটা নিয়ে কাজ করা স্টার্ট, ওখান থেকেই আজকে এখানে আসলাম। আর আমার বাবা যেমন প্রথম দিকে আমার বাবা একদমই চান নাই যে আমি ব্যবসা করি, ব্যবসার সাথে থাকি, জুয়েলারি ব্যবসা করি, কারণ এগুলো আসলে আমাদের ফ্যামিলির জন্য একটু নতুন। তো পরে এখন যেমন আলহামদুলিল্লাহ এখন সবাই অনেক খুশি। জি, এখন ওনারা আসলে যে কাজে যে আনন্দ পায় তাই করতে হয়। ইশরাত আপা, আপনার কাছে ফিরে আসে, আপনি বাবার স্মৃতি নিয়ে কথা বলছিলেন। হ্যাঁ, সেই জায়গাটাই যাই যে বাবা, আপনার জায়গাটা যে বললেন যে বাবা চাচ্ছিলেন যে আমি শিক্ষকতা করি, তো শিক্ষক তো হ্যাঁ, এই জায়গাটা নিয়ে একটু কথা বলি। আপনার রন্ধন শিল্পী হয়ে বিজনেসে কিভাবে আসলেন, এটা আমার একটা জানার। আমার বিজনেস হচ্ছে আমার পারিবারিক বিজনেস। তারপর আমার ছোট একটা পেজ আছে, ওইটা হচ্ছে আমার ক্যাটারিং বিজনেস, রান্না রিলেটেড। সেখানে আমি একটা উদ্যোক্তা হয়ে কাজ করছি। তো আসলে বাবার স্বপ্ন ছিল শিক্ষকতা, সেই শিক্ষকতাটা আমি সরাসরি সেই স্কুল কলেজে শিক্ষকতা না হতে পারলেও আমি আমার পেশা থেকে আমি সেই রন্ধন শিল্পীদের শিক্ষকতা হয়তো আমি করতে পারছি। ছোটবেলার বাবার, একদম ছোটবেলার বাবার স্মৃতি বলতে অনেক স্মৃতি আছে, আসলে এত স্মৃতি আছে, এগুলো এখন বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাব। স্বাভাবিক, যাদের বাবা নেই। হ্যাঁ, আমিও তো এই মুহূর্তে ইমোশনাল হয়ে যাচ্ছি, যেহেতু আমারও বাবা নেই। আমার বাবার একমাত্র মেয়ে আমি ছিলাম, খুব আদরের সন্তান ছিলাম। সব মেয়েরাই বাবার আদরের সন্তান। হ্যাঁ, এখন যখন দেখি আমার মেয়েকে আমার হাজব্যান্ড আদর করছে, তখন আমি সেই ফিলটা পাই যে আমার বাবা আমাকে এরকম, মানে সেই অনুভূতিটা আমার হয় যে বাবার আদরগুলো তো আসলে এরকমই। তো বাবার স্মৃতি, অনেক স্মৃতি আছে, সেই স্মৃতিগুলো বললে আমি আসলে একটু ইমোশনাল হয়ে যাব। একটু কিছু মানে বাবার স্বপ্নগুলো, বা আপনি এক মেয়ে, ভাই নেই আর? আমরা এক ভাই এক বোন। আচ্ছা, ভাইকে নিয়ে কিরকম স্বপ্ন ছিল বাবার? ভাইকে নিয়ে বাবার স্বপ্ন যেটা ছিল সেটা ভাই পূরণ করেছেন। হ্যাঁ, বাবা দেখেও গিয়েছেন, ওর সে সফল একজন ব্যবসায়ী হয়েছেন। আমার বাবাও ব্যবসায়ী ছিলেন। তো আমার ভাই, কিন্তু আমার এই রন্ধনশিল্পী হওয়ার পিছনে আমার ভাইয়ের মানে অবদানটা অনেক বেশি। আমার আসলে পারিবারিকভাবে আমরা খুব খাওয়াতে পছন্দ করতাম, খেতে পছন্দ, বাসার মধ্যে একটা মানে খাবার দাবার একটা পরিবেশ ছিল। আমারও বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে এসে যখন দেখলাম আমরা জয়েন্ট ফ্যামিলিতে, তখন সেখানেও আমার হাজব্যান্ড যদিও খেতে পছন্দ করে না, কিন্তু সবাইকে খাওয়াতে খুব পছন্দ করে। আমি সবাইকে খাওয়াই, সেটা সে খুব খুশি হন। তো এখন বিয়ের আগে যেমন বাবার ভাইয়ের কাছে উৎসাহ পেয়েছে রান্নার, এখন বিয়ের পরে হাজবেন্ডের উৎসাহ। রান্না তো একটা আর্ট। অবশ্যই, শুধু আর্ট না আপা, এটা একটা আমি বলবো একটা সায়েন্সও আপা। অবশ্যই, হ্যাঁ, অনেক কিছু মানে কোন খাবারে কিভাবে ভালো থাকবেন। আমরা মনে করি ডাক্তার আমাদেরকে চিকিৎসা দেন, কিন্তু আমরা রন্ধন শিল্পীরাও একটা মানুষ সুস্থ থাকার জন্য যে পথ্য, সেটা কিন্তু আমরা তৈরি করি। একদম। হ্যাঁ, আমরা একটা অসুস্থ হয়ে গেলে আমরা ডক্টরের কাছে যাই, কিন্তু অসুস্থ হওয়া যে সুস্থ হওয়ার জন্য যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু আমরা রন্ধন শিল্পীরা করি। অবশ্যই। তো সেক্ষেত্রে মনে করি আমরাও ডক্টরের কাছ থেকে কম কিছু না।
একদম সত্যি বলেছেন যে রান্নাও একটা আর্ট, রান্না একটা সায়েন্স। সত্যি কথা তাসনুভা, আমি আপনার কাছে ফিরে যেতে চাই। আপনার বাবার স্মৃতি, বাবার স্বপ্ন তো বাবারা স্বপ্ন দেখবেন, স্বপ্ন বাবা মা দেখবে। আমরাও যখন মা বাবার জায়গায় আমরা চলে আসি, আমরা সন্তানকে নিয়ে স্বপ্ন দেখব। স্বপ্ন তো একটা বাবার থাকে, অনেক রকম স্বপ্ন থাকে। তো ছোটবেলায় বাবার সেই স্মৃতিগুলো একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে। মানে বাবা আসলে সবসময় সবকিছুতে খুব উৎসাহ দিতেন, যেহেতু এখনো আছেন, প্রতিটা মুহূর্তে ওনার সাথে আপনার গল্প হয়, কথা হয়। জি জি সবসময় হচ্ছে। আর এখন যেমন আমার ব্যবসার ব্যাপারে আমার থেকে আমার বাবাই এখন, বাবা মানে বেশি সিরিয়াস আর কি এখন, বিকজ আমি যেহেতু আলহামদুলিল্লাহ মানে মোটামুটি ভাবে গুছিয়ে ব্যবসা করছি। জি, এবং তো এই জন্য বাবাও সবসময় খুব খোঁজ খবর রাখে, বা কি করছো কি হচ্ছে সবসময় আপডেটেড থাকছে আর কি। এই ব্যবসায় ইনভেস্ট কি বাবা করেছে না নিজের জমানো টাকা? নিজেরটা ছিল, কত টাকা জানতে চাচ্ছি না, মানে না 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 না, নিজের প্রথমে নিজেরটাই শুরু, নিজের থেকে শুরু, পরবর্তীতে বাবাও হেল্প করেছে। আচ্ছা, আসলে বাবারা সাপোর্ট না দিলে তো আসলে ফ্যামিলি সাপোর্ট ছাড়া তো বড় কিছু আসলে করাটা, মেন্টাল সাপোর্ট, ফাইনান্সিয়াল সাপোর্ট, আর বাবাদের সাপোর্টের জন্য হাত বাড়াতে হয় না, নিজে থেকে দেওয়া, বাবারা দিয়ে উৎসাহ করে। সেটাই বললাম যে আসলে বাবারা তো অনেক, বাবাদের দায়িত্ব, বাবাদের অনেক দায়িত্ব, কিন্তু বাবারা বুঝতে দেন না। বাবারা স্বপ্ন দেখেন, স্বপ্নটা পূরণ করার জন্য সন্তানদেরকে যাবতীয় সাপোর্ট সব কিছুই দেন, কিন্তু তারা বলে কম। হ্যাঁ, বলে কম। তো ছোটবেলার স্মৃতিতে একটু ফিরে যাই। আপনি কবিতা আবৃত্তি করবেন বলেছিলেন বাবাকে নিয়ে, তো সেটাই শুনি। আবার আপনার কাছে আমি তাসনুভা ফিরে আসছি। আমি দেখে পড়ছি। হ্যাঁ অবশ্যই। আপনার লেখা? না। আচ্ছা। বাবা, বাবা তুমি কোথায় আছো? কোন সে অজানায় চোখ যে আমায় খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে যায়। হঠাৎ করে মনে হয় তুমি রয়েছো আমার পাশে, আমার মাথায় হাত বুলিয়ে বলছো যেন কাঁদিস না মা, চেয়ে দেখ এই তো আমি তোর কাছে। চোখের তারায় তুমি যেন হাজার দ্বীপের আলো। কেন বাবা হারিয়ে গেলে? তোমায় ছাড়া লাগে না আর ভালো। পৃথিবীতে জন্ম আমার ছিল কি ভুল? স্বার্থপর এই দুনিয়ায় দিচ্ছি তার মাসুল। তুমি যদি থাকতে বাবা দুঃখ হতো না আর, স্বপ্নগুলো রঙিন হয়ে মেলে দিত ডানা। না, আসলেই তাই। বাবার জায়গা তো কেউ কখনো পূরণ করতে পারে না। তো আমি আসলে আপনার কাছে শুনতে চাচ্ছি বাবার কোনো স্মৃতি নিয়ে একটু কথা। স্মৃতি মানে আমার বাবা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম আমার বাবা তখন দেশের বাইরে থাকতেন। আচ্ছা আচ্ছা, আমেরিকাতে থাকতেন। তো ওই টাইমটা আমরা হচ্ছে আমার মার সাথে থাকতাম, মানে আমার নানুর বাসায় থাকতাম। তো তখন হচ্ছে বাবার সাথে অনেক মানে ফোন করতেন, ফোনে কথা বলতাম, ওগুলাই আসলে মানে। এবং সে সময় তো এই কমিউনিকেশনটা এত ডেভেলপ ছিল না এখনকার মতো। না 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 না, তো ওই স্মৃতিগুলো আসলে আমার মনে পড়ে। আর বাবা তো আসলে প্রতিক্ষণেই আসলে আমার সাথে আছে, মানে আমি ফিল করি যে আমার বাবা সবকিছুতেই আমার সাথে আছে। তো আসলে আমরা এখন এগুলো অনুভব করি। আমার বাবা যেমন আগে বলতেন যে আমরা একটু অগোছালো, ছোটবেলায় অগোছালো ছিলাম, মানে ঘুম থেকে উঠতাম দেরি করে। বাবা খুব পাঞ্চুয়াল ছিল, মানে সময় ব্যাপারে বাবা খুব স্ট্রিক্ট ছিলেন। কোথাও যেতে যদি হয় 5টায় যেতে হবে, মানে 10 মিনিট আগে পিছনে করা যাবে না, বাবা এরকম ছিলেন। তো সবসময় বলতে, শোনো জীবনের সবচেয়ে শৃঙ্খলাটাই হচ্ছে আসল। জীবনে যদি শৃঙ্খলা নিয়ে জীবন চলতে পারো, তার জীবন কখনো পিছনে ফিরে তাকাতে হবে না, বাবা বলতো। তো এখন যখন আমাদের ছেলেমেয়ের দিকে যখন ওরা যখন একটু ওরকম এলোমেলো চলে, তখন আমরা যখন বলি যে এই তোমরা ইয়ে করো, তখন মনে হয় যে দেখো আমাদের ছেলেমেয়ে এখন, আমরা এই কথাটা, যে কথাটা বাবা আমাদেরকে ছোটবেলা থেকে বলে বলে আমরা বড় হয়েছি, এটা আমাদের ছেলেমেয়েদেরকে এখন বলতে হচ্ছে। যে এটাই আর কি। তো আরো গল্প হবে, আরো আড্ডা হবে। একটা ছোট্ট বিরতি যাচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসছি। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আমাদের এই আড্ডায়। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। আমি মুনিরা ইউসুফ মিমি আপনাদেরকে জানাচ্ছি আবার নতুন করে আমন্ত্রণ। যারা নতুন আছেন, আমাদের জুমে যারা যুক্ত হতে চান, এখানে স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসকোড। আর পুরনো বন্ধুরা চলে আসুন, দেরি করছেন কেন? আমাদের আড্ডা তো জমেই গেছে। আমরা বাবার কথা বলছিলাম, এই যে লাইফস্টাইলের কথা বলছিলেন তাসনুভা, বাবাদের কিন্তু কিছু কড়া নিয়ম থাকে। যেমন এই গরম আসাতে আমার বাবার কথা মনে পড়েছে, কারণ আমার বাবা একদম নিম পাতা আর কাঁচা হলুদের বড়ি খেতেই হবে সকালবেলা খালি পেটে। তারপরে প্রত্যেকটা মানে লাউটা থাকতেই হবে,
পাতলা করে লাউয়ের ঝোল, এগুলো আমার বাবা খুব মেনটেন করতেন, গোসলের ব্যাপারে, ঘুমাতে যাওয়ার ব্যাপারে। তো আপনারও তো এরকম কিছু আছে এবং নিশ্চয়ই এখনো বাবা শাসন করে। জি, এখনো শাসন করে, খুব শাসন করে। মানে আমাদের ফ্যামিলির নিয়ম হচ্ছে মাগরিবের পরে মেয়েরা বাসার বাইরে থাকতে পারবে না। এখনো এই নিয়মই চলছে আমার মানে বাবার কাছেও। তো যেমন এখন তো আমরা আসলে ব্যবসা করি, অনেক সময় অনেক জায়গায় যেতে হয় সন্ধ্যার পরে। এখনো যেমন বাবার বাসায় যদি থাকি, তখন যদি সন্ধ্যার পরে কোথাও যাই, তখনও ওটার জন্য বকা শুনতে হয় এখনো, যে সন্ধ্যার পরে কেন বাইরে আছি। আমাদের ছোটবেলার তাই ছিল, মানে মাগরিবের আজান দিবে, হাত মুখ ধুয়ে নামাজ পড়ে পড়তে বসো, মানে আরো চিৎকার করে করে পড়তে হবে। বাবা বলতেন যে চিৎকার করে পড়লে, বাবা দেখতেন কে কে বাসায় ফিরেছে, হ্যাঁ শব্দ করে পড়লে বলতো বাবা, শুধু বলতো শব্দ করে পড়ো, শব্দ করে পড়ো। তখন খুব বিরক্ত হয়ে মাকে বলতাম, বাবা খালি শব্দ করে পড়তে বলে কেন? বলে বাবা বলতো, শোনো শব্দ করে কেন পড়তে বলি, যখন শব্দ করে পড়বা পড়াটা তোমার কানে যাবে, সেটা তোমার ব্রেনে যাবে, এই জন্য শব্দ করে পড়লে পড়াটা ব্রেনে ঢোকে, মুখস্থ হয়ে যায়। সেই কথাটা কিন্তু আমার ছেলেমেয়ের বেলায় বলি, কিন্তু ওরা শব্দ করে পড়তে চায় না। সেটাই। তারপরে যেটা হয় যে মানে অনেক কিছুর ব্যাপারে বাবারা হেলথ কনসিয়াস থাকতো, এবং বাজারে যে বাবাদের একটা যাওয়ার নেশা ছিল, আমি জানি না আপনার বাবার এই বাজার করার নেশাটা। একদম সেম। এখন বাজারে গেলে তো একদম মানে সব, এখন আমার মার বাসার সমস্ত বাজার আমার বাবাই করে, নিজের হাতে করে। তো ইভেন আমার বাসাতেও বাজার করে পাঠিয়ে দেয় রেগুলার, মানে বাবা হয়তো বা বাজারে গেছে, অনেক কিছু কেনা হয়েছে, কিছু নিজেদের বাসার জন্য, কিছু আমার বাসার জন্য আর কি পাঠিয়ে দিল। এখন তো সেই বাবাদের আমরা পাচ্ছি না খুঁজে, কিন্তু বাজারটা এখন আর খুব জি জি, এখনকার ইয়াং ছেলেরা বাজার টাজার করতে পছন্দ করে না। কিন্তু আমার যেটা হয় যে বাবা যে কাজগুলো করে যেতেন, যে আমার বিয়ে হয়েছে আজকে 22 বছর, তো আপনার থেকে সিনিয়র, 22 বছর বিয়ে হয়েছে, তো 22 বছর ধরে আমি দেখি এখনো বাবার বাড়ি থেকে সিজনের সময়, ফলের সময় ফল আসে, পিঠার সময় পিঠা আসে, যেটা বাবা করে গেছেন সেটা আমার ভাই এখন করছেন, মেইনটেইন করছেন, মানে একজন না একজন অল্টারনেট থাকবেই, করছেন আর কি। এগুলো না একটা ভালো লাগা আসলে, ভালো লাগা। এটাকে আপনি না খেয়ে আছেন তা না, এটাকে কেনার অভাব, এটা একটা অন্যরকম আনন্দ, এটা হচ্ছে একটা সম্পর্ক। যে ঈদের সময়, কোরবানির সময়, পহেলা বৈশাখ, বা এই যে ফলের সিজনে ডালা, হ্যাঁ যার যার সামর্থ্য জাস্ট মনে করা, সেটা আমারও এরকম স্মৃতি অনেক আছে। আমার এখন বাবা নেই, আমার ভাই সেটা একদম বাবা যেগুলো করতেন সেগুলো করে, সেজন্য বাবার অভাবটা আসলে সেরকম করে বুঝতে পারি না, ভাইয়ের স্নেহেতে বাবার সেই এটা বুঝতে পারি না এখন। আপনি ভাগ্যবান, কিন্তু অনেকের এই ভাগ্যটা হয় না। বাবা মা চলে গেলে হয়তো বাবার বাড়ির যাওয়াটাই বন্ধ হয়ে যায়, প্রপার্টি নিয়ে কত ঝামেলা হয়, আর এইসব খাওয়া দাওয়া এগুলো তো স্বপ্নেও ভাবতে পারে না। আপনার বাবার এই যে এখন এই যে আয়োজনের কথা বললো, হয়তো একটু জেনারেশন গ্যাপ আছে, একটু কম মিলবে, তারপরে তো আছে কিছু নিয়ম কানুন। জি জি, একই রকম। আমের সময় আম পাঠিয়ে দিচ্ছে, শীতকালে পিঠা পাঠাচ্ছে, সবকিছু। মানে আসলে আমার ফ্যামিলিতে আমরা ভাই বোন দুইটাই, আমার ভাই হচ্ছে দেশের বাইরে থাকে, কানাডাতে থাকে। এখন জি, আমার ছোট ভাই দেশের বাইরে থাকে, ওর ওয়াইফ নিয়ে বাইরে থাকে। তো দেশে একমাত্র আমিই আছি, তো আমাকে ঘিরেই আসলে আমার বাবা আমার সবকিছু, আমার বাবা আমারও সবকিছু, আমি দেশে, আর আমারও সবকিছু আসলে আমার বাবা মাই। তো আসলে এখানে আসলে মানে আর নতুন করে আসলে বলার, আপা যেমন কবিতা শোনালো, আপনি কি কোনো কবিতা গান কিছু একটা? না সরি, আমি আসলে না। আচ্ছা ঠিক আছে আপা, গল্পে ফিরে যাই আমরা। তো বাবাদের যেটা দেখি যে ওনারা কিন্তু একটু শাসন করেন, আর মা কি করেন, একটু লুকিয়ে টুকিয়ে, মানে ব্যালেন্স, এটা এক ধরনের ব্যালেন্স হয় যে অনেক সময় বাবা অনেক কিছুই জানতে চায়, যে যেটা মা বললে একটা অনেক কিছু বড় হয়ে যাবে। যেমন আমার বাবা অনেক কিছুই আমাদের জানতে চাইতো, যে এটা ওটা, তো যেটা বললে বাবা আগুন হয়ে যাবে, বাবাকে খুব ভয় পেতাম, কিন্তু মা এটা ব্যালেন্স সবচেয়ে মানে কষ্টের ছিল যখন ঈদ আসতো, তখন বাবার সাথে শপিং করতে যেতে হতো। বাবার সাথে শপিং করতাম, যে দোকানে দাঁড়িয়ে থাকতাম, বাবা যেটা পছন্দ করতো সেটাই কিনে, আর 10 দোকান ঘুরতো না, একটা দোকানে ঢুকবে, যেটা পছন্দ হবে এটাই নিয়ে আসতে হবে, বলার কোনো সাহস নেই যেটা আমার পছন্দ নেই, পছন্দ হয়নি এটা বলার সাহস নেই, সেটা বাসায় নিয়ে আসতো, সেটাতেই আমরা খুশি ছিলাম, সেটাতেই অভ্যস্ত ছিলাম আমরা। তখন তো বাবা একটা ড্রেস দিতেন, সেটাই আমরা অনেক খুশি থাকতাম। এখনকার বাচ্চারা তো তা না, এখন তো সারা বছরই ঈদ, তারপর সারা বছর ঈদের তাদের কয়টা জামা, সেটা মানে আমার মনে আছে একবার
বাবা একটা ড্রেস কিনে দিয়েছিল ঈদের সময়। তো তখন তো ভয়ে একদম দোকানে ঢুকেছি, বাবার পেছনে পেছনে একদম ভয়ে। তো ড্রেসটা কিনে বাসায় নিয়ে আসছি। তো ঈদের চাঁদ রাতেও এটা উপর দিয়ে দেখছি, ঈদের দিন সকালবেলা এটা মানে হাত ঢুকছিল না। কি অবস্থা তখন দেখি আমার বাবার কি মন খারাপ, মনে হয় যে এখনই ঈদের দিন যদি দোকান খুলে আমার জন্য আরেকটা ড্রেস নিয়ে আসতো। মানে এই যে মানে বাবার যে ফিল করে সেটা আসলে এখন আমরা বাবা মা যখন হলাম তখন এখন আমরা অনুভব করি সেটা, যে বাবা মার যে একটা সন্তানের জন্য একটা মায়া, একটা স্নেহ, সেটা আসলে আমরা যখন বাবা মা হলাম তখন এখন আমরা অনুভব করি। একদম তাসনুভা, এই যে কতগুলো অনেক ইমোশনাল কথাগুলো বললেন, আপনার তো বাবা আছেন, আপনি ভাগ্যবান। তো এই ব্যাপারগুলো, এই যে বাবা, আমি ছোট একটা এমনি উদাহরণ দিই, যেমন একটা গল্প বলি যে হাজবেন্ড মানে ছেলের বউ বসে আছে রুমে, তো বাবা এসে একটু উকি দেয় আবার চলে যায়। তো ছেলেটা বলছে বউকে, তার ওয়াইফকে, যে বাবা এরকম আসে উকি দেয়, তখন বলে যে বাবা তো তোমাকে এখনো ছোট মনে করে, তুমি ঠিক মতো কাজ করছো কিনা, তুমি ঠিক আছো কিনা, তুমি তো বাবাকে উত্তর দাও হ্যাঁ এই পর্যন্তই, কিন্তু বাবা তো তোমার সঙ্গ চায়। তো এরকম ব্যাপারগুলো এখন কেমন, বাবা তো সঙ্গ চায়? জি জি জি, এখনো বাবার সাথে অনেক সময় কাটানো হয়। আমরা তো আসলে আমার বাবাও খুব ব্যস্ত থাকে, আমিও খুব ব্যস্ত থাকি, যেহেতু আমরা দুজনেই ব্যবসা করি। আমার বাবা এখনো ব্যবসা করছে আর কি। আমাদের হ্যাঙ্গারের একটা ফ্যাক্টরি আছে। আমার বাবার আরো অনেক বিজনেস ছিল, এখন একটু ছোট করে এনেছে আর কি। জি, যা কিন্তু আমার বাবা ভীষণ পরিশ্রমী মানুষ, এখনো মানে এখন তার কোনো প্রয়োজন নাই। সেই পরিশ্রমের একটু ধাত পেয়েছেন তো? জি জি জি, পুরোটাই পেয়েছি মনে হয় আর কি। তো ভালো, তাহলে খুবই ভালো। তো বাবা যেমন এখনো অনেক কষ্ট করে, সেই সকাল 8টা বাজে উঠেই চলে যায় ফ্যাক্টরিতে। মানে ওনার প্রতিদিনই একরকম ফ্যাক্টরিতে চলে যাচ্ছে। ওখানে ফ্যাক্টরিতে তার মানে আমি বলি যে তোমার তো যাওয়ার কোনো প্রয়োজন নাই, ওখানে ম্যানেজার আছে, সবাই আছে, দে ক্যান টেক কেয়ার অফ ইট। তোমার তো ওখানে একদম পার্সোনালি কেন যেতে হবে প্রতিদিন? ফ্যাক্টরিটা ঢাকার একটু বাইরে, কিন্তু উনি প্রতিদিন চলে যাবে, দেন আসবে, দেন খাওয়া দাওয়া একদম প্রপার, একদম রাত 11টা বাজে। আমরা ভীষণ পাংচুয়াল, আমরা ঘুমাই না ঘুমাই বা যখন ঘুমাই মানে উনি হচ্ছে 10টা বাজে লাইট টাইট বন্ধ করে ঘুমাই যাবে, এরকম হচ্ছে। মানে খুবই পাংচুয়াল, খুবই ডিসিপ্লিন লাইফ লিড করে, এখনো খুব পরিশ্রম করে। এখনো বাবারা মনে হয় এরকমই হয় না? একদম একদম। আমার বাবা যেমন, আমার মনে আছে যে সারা বছর একটা মানে ওই সাবান ইউজ করার ব্যাপারে আমার বাবা বলতেন যে যেগুলোতে ঘামাচি হয় না, মানে আমি আর সাবানের নাম বলছি না, সারা বছর এই সাবান ইউজ করতে হবে, শুধু অকেশনালি তুমি ওই ঘ্রাণালা দামি সাবান ইউজ করতে পারবে সামর্থ্য থাকলেও। তো আমি একদিন জিদ করে বাবার যেটা নিষেধ সেই সাবানটা আমি আম্মাকে বলে টলে আনিয়েছি, সেটা নিয়ে যে কি তুলকালাম কাণ্ড হলো, আমি তো ভয়ে শেষ। মানে বাবা, তারপর আমার বাবা এরকমও খেয়াল করতেন যে এক কাপড় বারবার পরি কিনা, এরকম আমি করেছিলাম, এক কাপড় বোধহয় 2-3 দিন পরেছিলাম বাইরে যাওয়ার সময়। তো তোমার জামা নেই, জামা কাপড় নেই, তো ওই শাসনটা আমার মনে আছে। তা বাবা কখনো গায়ে হাত দেননি, আমার মাও না। এই কালচারটা আমাদের মধ্যে ছিল না যে গায়ে, মানে সবসময় বাবা আমার কথা ছিল যে সন্তানদের যদি আমরাই গায়ে হাত দিই তাহলে ওদের আশ্রয়টা আর কোথায় থাকলো। তো এরকম কোনো স্মৃতি আছে বাবার শাসন? না, বাবা সবসময় একটা কথাই আমাদের 2 ভাই বোনকে বলতো যে কখনো মিথ্যা কথা বলবা না। যখন কখনো তুমি মিথ্যা কথা বলবা না, তখন তুমি কোনো খারাপ কাজ করতে পারবে না। একদম সত্যি কথা এটা। সবসময় সত্যি কথা বলবা, সত্যি কথা যারা বলে তারা কখনোই কোনো অন্যায় কাজ করতে পারে না। তো সবসময় মনে রাখবা, যে কোনো পরিস্থিতি হোক তুমি কখনো মিথ্যা বলার চেষ্টা করবা না, সবসময় সত্যি বলার চেষ্টা। মিথ্যা বললে কিন্তু 10টা মিথ্যা বলতে হয়, 10টা মিথ্যা কথা বলতে। তো ছোটবেলা থেকে ওরকম ভাবেই হয়েছি, মানে মনে হয় মানে সজ্ঞানে কখনো মিথ্যা কথা বলি না। খুব প্রয়োজনে কিছু আছে যে কাউকে বাঁচানোর জন্য, একটা সেফটির জন্য, পরিস্থিতির জন্য, শান্ত রাখার জন্য তখন হয়তো টুকটাক বলতে হয়, কিন্তু মানে খুব ইচ্ছাকৃত কোনো মিথ্যা কথা না বলার চেষ্টা করি, যেটা আমার সন্তানদেরকেও এখনো বলি, বাবা যত বড়ই অন্যায় করো মার কাছে সত্যি কথাটা বলো। সেটা আমার সন্তানরাও এটা পালন করে, আমার হাজবেন্ডও তাই, ভীষণ মানে সততার সাথে থাকেন উনি, মানে কখনোই কোনো মিথ্যা কথা বলবে না, সে যতই অন্যায় করুক বা যত মানে একটা ভুল কাজ করুক, মানে সত্যি কথা মানুষই করে। হ্যাঁ, তো এই চর্চাটা আমার বাড়িতে, আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়িতে, 2 দিকেই মানে এটা আছে আর কি এখন পর্যন্ত,
যে আসলে আমরা মিথ্যা কথাটাকে অ্যাভয়েড করি, বলতে চাই না সহজে। তো আসলে আমিও মনে করি এটা আসলে মিথ্যা কথা বললে কেউ, মিথ্যা কথা না বললে কেউ কোনো খারাপ কাজ করতে পারবে না। একদম সত্যি। আসলে এই চর্চাটা আসলে আমরা তো স্কুল কলেজ বন্ধু বান্ধব সবার কাছ থেকে আমরা শিখি, কিছু না কিছু শিখি, কিন্তু প্রকৃত শিক্ষা, প্রকৃত যেটা আসল স্কুল হচ্ছে ফ্যামিলি, পরিবার। সেখান থেকেই যে শিক্ষাটা আসে সেটাই কিন্তু। আর পারিবারিক শিক্ষাটা এটা আপনি মানে কখনোই এটা আপনি করতে পারবেন না। পারিবারিক শিক্ষা যদি আপনার ভিতরে থাকে আপনি কখনোই কোনো অন্যায় কাজ করতে পারবেন না, অন্যায় করতে পারবেন না। পারিবারিক শিক্ষাটা অনেক, আপনি যেখানেই যান আপনার ব্যবহার, বিহেভিয়ার মানুষ বুঝবে যে এটা পারিবারিক শিক্ষিত সে। মানে আমরা তো সবাই পুঁথিগত শিক্ষাতে শিক্ষিত হতে পারি বা হই, কিন্তু পারিবারিক শিক্ষাটা কিন্তু অনেক বড় বিশাল ধারণ করা। এই পরিবার নিয়ে ফিরে আসছি আরো অনেক গল্পে, জমিয়ে রাখুন। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের এই আড্ডায়। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আমাদের এই আড্ডায়। এখনো জুমে যারা যুক্ত হননি খুব শীঘ্রই যুক্ত হয়ে যান। আড্ডা আমাদের জমে গেছে, তবে বাবাকে নিয়ে কথা বলাটা ভীষণ ইমোশনাল একটা ব্যাপার, বিশেষ করে যাদের বাবা নেই। অনেক কথা যেগুলো বললে আসলে হয়তো কেঁদেই ফেলবো আমরা, এবং কেঁদে ফেলাটাই স্বাভাবিক। যাদের বাবা আছেন তারা খুব ভাগ্যবান, যাদের নেই সেই বাবাদের জন্য দোয়া। ইরফাত আপা, আপনি আপনার বাবার কথায় পারিবারিক শিক্ষার কথা বলছিলেন, বাবার শাসনের কথা বলেছিলেন। মার খেয়েছিলেন একদিনও? বলেন না, কিছু হবে না। অনেক মার খেয়েছিলাম। বাবা ভীষণ রাগী ছিলেন, বললাম না বাবা খুব টাইম পাঞ্চুয়াল ছিলেন। তো আমার একদিন মনে আছে, তখন আমি কলেজে পড়ি, ফার্স্ট ইয়ারে পড়ি হয়তো, তখন সকালবেলা বাবাকে নাস্তাটা আমি রেডি করে দিতাম। আমি রেডি করে দিতাম, তো বাবা ঠিক 7টার সময় টেবিলে বসতেন, 7টার সময় নাস্তা দিতে হবে। তো একটু দেরি হয়েছে, আমি তখন ডিম সিদ্ধ করে, বাবার ডায়াবেটিস ছিলেন, তো আমি ডিমটা সিদ্ধ, ইনসুলিন বাবাকে ইনসুলিন পুশ করা দিতে হতো আমাকে। তো আমি ইনসুলিনটা দিয়ে ডিমটা আমি ছিলে বাবার কাছে আনলাম। তো ডিমটা দিতে আমার 5 থেকে 10 মিনিট দেরি হয়েছে। সাথে সাথে ডিমটা নিয়ে উনি করলো কি জানলা দিয়ে ফেলে দিল। আমি না বোকার মতো তাকে ভাবছি এটা কি করলো উনি, মানে একদম খুব স্বাভাবিকভাবে, মানে কোনো রাগান্বিত না। ডিমটা জাস্ট আমি সিদ্ধ ডিমটা কাছে এনে দিলাম, উনি এটা ফেলে দিল। তা আমি এরকম বাবার দিকে তাকাচ্ছিলাম, কেন ডিমটা ফেলে দিল আমি বুঝতে পারছিলাম না। তো আমি তখন ভয় পেয়ে গেছিলাম, আমি সরে গেছি। তো মা যে বাবাকে বললো তুমি এই কাজটা কেন করলা, কেন ফেলে দিলা? তো বলছে কি আমার কি নাস্তা দেওয়ার সময় এখন? আমার নাস্তা দেওয়ার সময় তো আরো 8 ঘন্টা আগে পার হয়ে গেছে। হ্যাঁ, কেন আমাকে নাস্তাটা 8 ঘন্টা আগে দেওয়া হলো না? কি কাজ এমন ছিল যে দেরি হলো? আমি টেবিলে বসার পর আমার কেন অপেক্ষা করতে হলো? মানে এই যে টাইম মেনটেন করতেন, মানে এটার জন্য আমার মা আমরা খুব তটস্থ থাকতাম। মানে কোথাও যদি আমাদের কোনো দাওয়াত থাকতো আমরা মানে অস্থির হয়ে যেতাম যে সময় তাড়াতাড়ি রেডি হতে হবে, নাহলে বাবা নিজেই বের হয়ে চলে যেতেন, মানে আমাদেরকে রেখে চলে যেতেন। এরকম মানে পরিস্থিতিতে খুবই রাগী মানুষ ছিলেন আর কি। তো আমরা খুব ভয় পেতাম বাবাকে, কিন্তু বাবা ভীষণ সেই শাসনগুলো কাজে লেগেছে। হ্যাঁ, সেই শাসনগুলো এখন আমি যখন মা হয়েছি তখন আমি এখন আমার ছেলে মেয়েদেরকে সেটা অ্যাপ্লাই করি। যে আসলে তাতে দেখা যাচ্ছে কি ছেলেমেয়েরা ভালোই, মানে ওরা ডিসিপ্লিন শিখছে, নিজের কাজ নিজে গুছিয়ে করছে। আর বাবা ভীষণ পছন্দ করতেন যাতে বাসা খুব পরিচ্ছন্ন থাকে, মানে একদম গোছানো সাজানো, আর বিছানার চাদর কখনোই মানে টান থাকতে হবে। মানে সেই অভ্যাসটা এখন আমার হয়ে গেছে। আমি এখন বিছানার চাদর যদি এলোমেলো দেখে আমার মাথা নষ্ট হয়ে যায়, মানে তখন আমি আমার ছেলে নিয়ে হয়তো মাঝে মাঝে একটু ক্যাটকেটো হয়ে যায় এই আর কি। আচ্ছা তাসনুভা, বাবা কি ব্যবসা ছাড়াও বাবা কবিতা লেখা, গান শোনা, এরকম অভ্যাসের সাথে আমার বাবা খুব শৌখিন মানুষ, খুব ঘুরে বেড়াতে পছন্দ করে, তারপর বই পড়তে খুব পছন্দ করে। আমাদের বাসায় বিশাল লাইব্রেরি ছিল সারা জীবনই, এখনো আছে, মানে একদম অনেক বই। বাবা রাত্রেবেলা এখনো প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর আগে কিছুক্ষণ বই পড়ে দেন ঘুমায়। তো উনি মানে সাংস্কৃতিক চর্চা বা এই চর্চাগুলো ওনার মধ্যে খুব বেশি আর খুব গান পছন্দ করতেন। গান শুনেন? গান কি বাবা করতেন কখনো? গুনগুন করেন? গান কখনো করেন নাই, বাট গান সবসময় শুনেন।
ভালো গান, তারপরে বই পড়তে খুব পছন্দ করেন, আর আমাদেরকে ভীষণ উৎসাহ দিতেন বই পড়ার জন্য। তো ছোটবেলা থেকে আমি আমার ভাই আমরা বইমেলায় যেতাম আমার বাবার সাথেই, সবসময় প্রতি বছর বইমেলাতে যেতাম, মানে একদম ইচ্ছা মতো বই কিনে নিয়ে আসা হতো। তারপরে সেই যে বই পড়ার যে চর্চাটা, ওটা কিনে আনলেই হবে না, আবার এগুলো কিন্তু খেয়াল করতে বাবা তুমি পড়েছো বই পড়া, জি বই পড়ার যে চর্চাটা, ইভেন এখনো তো আমি যে বিজনেস বা ব্যবসা করছি এখানেও কিন্তু প্রচুর পড়াশোনার দরকার আছে। এখন আসলে তো বাংলাদেশে এমন একটা অবস্থা যে অনেকেই ব্যবসা অনেকেই করছে, বাট পড়াশোনাটা কিন্তু সবার নাই। পড়াশোনাটা আসলে ভীষণ জরুরি যে কোনো কিছুতে। আমি যেমন জুয়েলারি নিয়ে যে কাজ করছি, আমি নিজেও কিন্তু জুয়েলারি ডিজাইনার, সিনসিয়ারিটি এবং পড়াশোনাটাও ভীষণ জরুরি। আমি যেমন এখনো আমি পড়াশোনা করছি যে নতুন কি হচ্ছে, বা পড়াশোনা করেই আসলে এতটুকু এসেছি আর কি। আমাদের জুমের বন্ধুরা চলে এসেছে, সবাই আমরা একটু পরিচিত হই, তাদেরকে ওয়েলকাম জানাই। তন্দ্রা আপু, তন্দ্রা আপু, তন্দ্রা আপু শুনতে পাচ্ছেন? তন্দ্রা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, সুরমা আপা, সুরমা আপা। শুভ সন্ধ্যা আপু, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। জি বলুন আপু, বাবার স্বপ্ন, বাবার আসলে সন্তানদের জন্য অনেক স্বপ্নই মনে মনে থাকে, কিন্তু আমার বাবার স্বপ্নগুলো আমি মানে বুঝতে দিত না আমাদেরকে, তখন তারা তো কিছু বুঝতাম না। আমার বাবা মারা গেছেন 2014 সালে, তো এত কিছু বুঝতাম না, কিন্তু উনি খুব ডিসিপ্লিন মেনটেন করতেন, সরকারি চাকরিজীবী করতেন, উনি চাকরিজীবী ছিলেন, জরিপ অধিদপ্তরে চাকরি করতেন। তো সময় জ্ঞান ওনার খুব ছিল, উনি হচ্ছে যে সকালবেলা নাস্তা সকালবেলা 7টার মধ্যে সব শেষ করতে হবে, তারপরে পড়াশোনা যাই থাক রাত্র 10টার মধ্যে 11টার মধ্যে তোমার পড়া শেষ করতেই হবে, 11টার পরে ঘরে লাইট জ্বালানো যাবে না। এইভাবে মানে যেভাবে চালিত করতেন, সেই আদর্শগুলো এখন খুঁজে পাওয়া খুব কঠিন বর্তমান যুগের ছেলে মেয়ে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তন্দ্রা আপু শুনতে পাচ্ছেন? তন্দ্রা আপু শুনতে পাচ্ছেন? তন্দ্রা আপা একটু আনমিউট করুন। এই যে আমরা যে সবার গল্পে একটা মিলে গেছে যে বাবা খুব টাইম মেনটেন করতেন, বাবা বাজার করতেন, বাবা শাসন করতেন, সন্ধ্যার মধ্যে বাড়ি ফেরা, এই বাবাদেরকে কিন্তু আমরা এখন মিস করছি, এই বাবাদেরকে কিন্তু এখন আমরা খুব একটা পাচ্ছি না। আপনার অভিমত কি? আপু শুনতে পাচ্ছি না, তারপরেও যাই হোক, আব্বুর স্মৃতি আমার সাথে রয়েছে। আপু, আমার আব্বু মারা গিয়েছেন 2001 সালে, কিন্তু উনি দেখে গিয়েছেন, উনি যে স্বপ্ন লালন করতেন। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম রাজশাহী ইউনিভার্সিটিতে, বাবা কিশোরগঞ্জ থাকতেন, তো 500-র মতো চিঠি আছে আমার কাছে বাবার লেখা। বাবা চিঠি লিখতেন, লিখে খোঁজ খবর নিতেন, মাঝে মাঝে নিতে আসতেন, তারপরে স্বপ্ন দেখতেন যে আমি গভর্নমেন্ট জব করব। তো আমি পাশ করে চাকরি করেছি, বিয়ে হয়েছে, 2টা বাচ্চা আমার দেখে গিয়েছে আমার আব্বু, এবং 3 ভাই 3 বোন, আমরা 6 ভাই বোন। কিন্তু বোনদেরকে বাবা বেশি ভালোবাসতেন। সব ভাই বোনই আমরা এখন জব করি, কিন্তু বাবা তো নেই, কিন্তু বাবার স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি। এখন থাকলে হয়তো মিস করি খুব বাবাকে। ভীষণ ভালো লাগলো শুনে। চেহারার সাথে চেহারার মিল আছে খুব। এই তো মেয়েরা আসলে একটু বাবার মতোই দেখতে হয় সাধারণত। ভীষণ ভালো লাগলো যে আপনি বাবার স্বপ্ন পূরণ করেছেন, বাবা অনেক কিছু দেখে গেছে, এটা ভালো লেগেছে। হ্যাঁ, রেবেকা আপু, এই যেমন উনি বললেন ওই বাবার চিঠি, এরকম কোনো স্মৃতি আছে? বাবারা তো একসময় চিঠি লিখতেন, আগে তো আমাদের ওই সময়টায় চিঠি লেখা ছিল। বাবার কি কি স্মৃতি আপনার কাছে আছে, বা আপনি আপনার মতো করে বলেন বাবাকে নিয়ে? আমাকে বলছেন মেমি আপা? জি জি, আপনাকে বলছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। না, বলছি যে এই আপা যে একটু আগে বললেন বাবার চিঠি, বা বাবা যে স্বপ্ন দেখেছেন সে স্বপ্ন পূরণ হয়েছে, তিনি তাই হয়েছেন। আপনার এরকম কোনো স্মৃতি, বাবার চিঠি, বাবার স্বপ্ন, আপনার মতো করে বলেন ছোট্ট করে। হ্যাঁ, বাবা তো বাবাই, বাবা আমার চলে গিয়েছেন 16 বছর হলো আজকে। আমার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার। তো আব্বার খুব ইচ্ছা ছিল, আমরা 4 বোন, তো আমাদের 4 বোনের মধ্যে মানে আমি শুধুমাত্র মানে আব্বার খুব প্রিয় একজন, মানে আমার চেহারাটা আব্বার চেহারার মানে বসানো চেহারা আর কি। আমার সবাই বলে দাদা দাদি পুরা। তো আব্বা খুব চাইতেন যে আমার মেয়েরা সব সময় একটু
নিজের মতো করে মানুষ হবে, স্বাধীনভাবে কথা বলবে। তো আল্লাহর রহমতে আমরা সব বোনেরাই সেভাবেই বড় হয়েছি, সেভাবেই সমস্ত সংসারে গিয়ে পড়েছি। আব্বার একটা চাহিদা ছিল, মানে মনের ইচ্ছা ছিল সব মেয়েরা আমার পড়াশোনা করে আমার মতোই যাতে এডুকেটেড হয়। আমার ছোট বোন মানে এবার ফাইনাল ইয়ারে ব্যারিস্টারি পরীক্ষা দিচ্ছে, আমি কর্পোরেট জব করছি, আমার 2 বোন হাউসওয়াইফ। তো আসলে সবার ক্ষেত্রে তো সবকিছু হয় না, তবে আমি চেষ্টা করেছি। আমার বাবা, আমার বড় ছেলে যখন হয় তখন আমার বাবা আমার বড় ছেলেকে বলেছিল, বাবা নানু ভাই তুমি সব সময় চেষ্টা করবা তোমার মার ইচ্ছাটাকে পূরণ করা। তো আমার বড় ছেলে আমার সেই ইচ্ছাগুলো আমার বাবার মতো করে আমার পূরণ করে, আমি সেটাতে খুব গর্ববোধ করি। আর বাবার স্মৃতি বলে কোনোদিন শেষ করা যাবে না। বাবা তো বাবাই, বাবা তো বাবাই, বাবার জায়গা কেউ পূরণ করতে পারে। তবে হ্যাঁ, আমি আমার বড় ছেলের কাছ থেকে আমার বাবার কিছু জিনিস আমি পাই, যেটা আমার বাবা আমাকে করতো সেটা আমি আমার বড় ছেলের কাছ থেকে ফিল করি। অনেক ধন্যবাদ, ভালো লাগলো। আবেগ চলে আসছে না, স্বাভাবিক, সেটা জানি। অনেক ভালো লাগলো যে বাবাকে খুঁজে পাচ্ছে নিজের ছেলের মধ্যে। আবার ফিরে আসছি, একটু স্টুডিওতে যাই, স্টুডিওর বন্ধুদের সাথে গল্প করি। শুনলেন তো, দেখ একটা ব্যাপার খেয়াল করেছেন যে আমাদের সময় এই বাবাদের স্মৃতিগুলো কিন্তু একরকম, মেন্টালিটি একই রকম। এখন একটা জিনিস সত্যি কথা, কাজের প্রয়োজনে হোক, যে কাজে যেটাই হোক, বাবারা কিন্তু বাড়ি ফিরে ম্যাক্সিমাম, সবাই না, এখানে সবাইকে কোট করলে ভুল হবে। এখনকার সবারই মায়েদের অভিযোগ থাকে যে বাসাটা তো এখন হোটেল বানিয়ে ফেলেছো, পেপার নিয়ে থাকো, নয় ল্যাপটপ নিয়ে থাকো, নয় টেলিভিশন নিয়ে থাকো, নয় সোশ্যাল মিডিয়া নিয়ে থাকো, বাসার বাজার কি, এটা কি, এটা তো না। মানে এই অভিযোগগুলো কিন্তু আজকাল খুব শোনা যায়। ওই বাবার এই বাবাদের এখন অনেক পার্থক্য। যেমন আমার বাবা যেটা করতেন, বলতেন আমাদেরকে, বা আমাদেরকে সেই চর্চাটা করে আসছেন, আমরা সেই চর্চাটা এখন আমাদের ছেলেমেয়েদের করি। বলতেন সবসময় খাওয়ার টেবিলে সবাই একসাথে খেতে হবে, মানে একসাথে সবাই পরিবারের সবাই যদি একসাথে খাই তো ওইখানে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং বা একটা আলোচনা মিটে যায়। হ্যাঁ, খাবার টেবিলে তো বাবার সাথে আমরা সবাই একসাথে বসে মানে 3 বেলাই আমরা খাওয়ার চেষ্টা করতাম, এটা বাবা মিস করতেন না। যখন আমরা কেউ যদি বাইরে থাকতাম, ফোন দিয়ে আমাদেরকে বলতো যে আসো একসাথে বসে খাই। মানে আমরা ছোটবেলা থেকে একসাথে, যখন আমরা বড় হলাম, স্কুল কলেজে পড়লাম, তখনও বাবা আমাদের সাথে একসাথে বসে খেতেন। মানে 3 বেলা খাওয়াটা যাতে একসাথে আমরা খেতে পারি, তো একসাথে খাই, সেটা ওই খাবার টেবিলে অনেক আলোচনা, অনেক সিদ্ধান্ত আমরা কিন্তু বাবা দিয়ে দিতেন। আর বাবা খাওয়া খুব, বললাম না যে ভোজন রসিক ছিলেন, খুব খাওয়া পারফেক্ট পছন্দ করতেন, আয়োজন বেশি পছন্দ করতেন। তো কিছু কিছু বিশেষ কিছু কিছু খাবার ছিল যে খাবারগুলো বাবার সামনে দিয়ে বাবার কাছ থেকে অনেক নাগুলো হা করানো যেত। এইসবে আবার ফিরে আসবো, বাবার খাওয়ার নিয়ম, বাবার অন্যান্য নিয়মগুলো, অনেক স্মৃতি আসলে তো শেষ করা যাবে না। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। আসলে বাবাকে নিয়ে কথা বলার শেষ নেই, অনেক স্মৃতি। কারণ বাবা আমাদের আসলেই একটা, কি বলবো, আমাদের ইনস্টিটিউশন আসলে। যাই হোক, ফিরে আসছি খুব শীঘ্রই। ইমোশনাল হয়ে যায় বাবার কথা বললে, অপেক্ষা করুন নেক্সাস লেডিস ক্লাবে। আবার আমরা ফিরে আসছি আমাদের এই বাবাকে নিয়ে আড্ডা। বাবার চেহারাটা আসলে ফিরে আসে বারবার, বাবার শাসন, বাবার আদর, কোনো কিছুই ফেলে দেওয়ার না। একসময় শাসনটাতে মান অভিমান করতাম, আজকে মনে হয় ওই শাসনটাই ঠিক ছিল। সেই বাবাদেরকে আমরা খুঁজছি আসলে, সেই বাবাদের যেন আবার ফিরে পাই এই প্রজন্মের সন্তানেরা। তাসনুভা, আপনি কিন্তু একটু কম কম কথা বলছেন। আপনার বাবা তো আছে, এখনো তো কত মজার মজার গল্প, স্মৃতি, কত কিছু। খুব ভালো হয় না বিজনেস নিয়ে? জি জি জি, মতের অমিল হয়, তর্ক হয়। তো আমার বাবাকেও যেমন আমি অনেক সময় বলি আর কি, যে বাবা আমার মনে হয় তোমার বিজনেসটা এইভাবে না, মনে হয় পলিসিটা ওরকম হলে ভালো হতো। এখন যেমন আমরা মানে বন্ধুর মতো আলোচনা করি, কথা বলি, তর্ক হয় অনেক সময়, অনেক কিছুতে আছে যে আমার আর আমার বাবার মতের একটু অমিল হয়। কারণ আমার বাবা তো আগের জেনারেশনের, আমি তো নতুন জেনারেশন থেকে জেনারেশন একটা গ্যাপ আছে। আগে ব্যবসাটা একভাবে হতো, এখন অনেক নতুন ভাবেও হচ্ছে। তো এগুলো নিয়ে প্রচুর কথা হয়, তর্ক হয়, অনেক বড় ক্ষেত্র হয়ে গেছে। জি, এখন আসলে অনেক বেড়ে গেছে। জি জি জি, এখন আসলে ব্যবসার ক্ষেত্রটা অনেক বড় হয়ে গেছে। তারপরে আরেকটা ব্যাপার আছে, এই যে গয়নাটা তো আরো 10 জন করছে, সুতরাং সে ব্যাপারে আগে তো কম্পিটিটর কম ছিল, কম্পিটিটর কম ছিল মার্কেটে, এখন তো মার্কেটে অনেক কম্পিটিশন।
তো সেই জন্য আসলে মার্কেটে টিকে থাকার জন্য আসলে অনেক সময় অনেক পলিসিতে কাজ করতে হয়। দিন শেষে মতের মিলকে কে সারেন্ডার করে কে? আমারই সারেন্ডার করতে হয়, আমার বাবা বাবা হচ্ছে বট গাছ। জি জি, এটা জি, বাবা আছে, পেয়েছেন, এটা আপনি অনেক ভাগ্যবান। বাবা হয়তো ইচ্ছা করে হেরে যায়, ইচ্ছা করে হেরে যায় বাবা, ইচ্ছা করে হেরে যায়, এটা ভালো বলেছেন, ইচ্ছা করে বাবারা হেরে যায়, সন্তানকে জিতিয়ে দেয়। ফিরে যাচ্ছি একটু জুমে। ঝুমুর আপু শুনতে পাচ্ছেন আমাকে? ঝুমুর আপু আনমিউট করুন, ঝুমুর আপু আনমিউট করুন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ইসরাত আপু, শুভ সন্ধ্যা। মিমি আপু, তোমাকেও শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। খুব ভালো আছি আমরা, আড্ডায় মেতে আছি। একটু মাঝে মাঝে একটু মন খারাপ হয়ে যায়, বাবার কথা মনে করে, এই আর কি। আপু আসলে বাবাকে নিয়ে কি বলবো, আমারও বাবা নাই, 7 বছর হলো। আসলে সব বাবারাই চায় আপু ভালো মানুষ হতে, শিক্ষিত হতে, প্রতিষ্ঠিত হতে। আমি বলি, আমাকে নিয়েই বলি, আমার বাবা পারিনি, চলে গেছি ব্যবসায়ের দিকে। তো আসলে বাবার স্বপ্নগুলো সবাইকেই সম্মান করা উচিত, সবাই সম্মান করা উচিত। বাবাকে সবাই সবসময় ভালোবাসতে, বাসাটাই সবার উচিত। ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। হ্যাঁ, খুবই ভালো বলেছে নাহিদা নীলিয়াপা। নাহিদা নীলিয়াপা শুনতে পাচ্ছেন? এই যে বাবার স্বপ্নগুলো বাস্তবায়ন করা উচিত, স্বপ্নটাকে সম্মান করা উচিত, আপনার অভিমত কি? শুনতে পেয়েছেন? নাহিদা নীলিয়াপা আনমিউট করবেন একটু। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। বলুন, বাবার স্বপ্ন পূরণ বা বাবার স্বপ্নটাকে কিভাবে দেখা এবং সেটা আসলে কতটুকু করতে পেরেছেন, এই আর কি, এগুলো বাবাকে নিয়ে ছোট্ট করে। আসলে আমি তো, আমার বাবা ছিলেন ব্যবসায়ী, যদি চিটাগাংয়ের মাটি নিয়ে আমি, তো তবু আমার বাবা খুব বেশি একটা স্বপ্ন দেখতেন না। ছেলে মেয়েদের সবসময় চাইতেন ভালো একটা মানুষ, ভালো মানুষ, মানুষের কাজে আসুক। মানুষ খুব মেয়ে ছিল আমার বাবা, ভালোবাসাটা কিছু বোঝা যেত না। আচ্ছা, আগে টাইপের ছিল, আমরা করতাম বাবাকে, ভেতরটা খুব আদর করতেন, কিন্তু বুঝতে পারতাম না আমরা। সবসময় চাইতে আমরা পড়াশোনা করে ভালো মানুষ হই, মানুষের উপকার করি, সেটাই সবচেয়ে চাইতেন। অনেক ধন্যবাদ হাসিনা আপা, বাবার স্বপ্ন পূরণ করতে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ। সময়টা কম, আমি ভীষণ দুঃখিত। হাসিনা আপা ছোট্ট করে। হাসিনা আপা, ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আজকে কিছুটা আসলে খুব ইমোশনাল এবং অনেক আনন্দের আর ভালোবাসার। বাবার স্বপ্ন, বাবারা না এমনিতেই আমাদের বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে, বাবা মায়েরা যে স্বপ্নগুলো পূরণ করতে পারে না ওগুলো ছেলে মেয়েদের উপর চাপায় দেয়, ওদের বলে যে এটা করো, এটা করো। কিন্তু আসলে আমি জানি না কতটুকু পূরণ করতে পারছি, কিন্তু তারপর আমি মনে করি যে ইনশাল্লাহ ছেলেদের চেয়ে মনে হয় মেয়ে হিসেবে একটু বেশি পারছি আশাটা পূরণ করতে, যেরকম চাইছিল। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ হাসিনা আপা। কিছু করার নেই, সময় কম। ওবায়দা আপু খুব ছোট্ট করে। ওবায়দা আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপা, শোনা যায় না ভালো করে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, ছোট্ট করে বলুন আজকের বিষয়টা নিয়ে। আসলে প্রকৃতি বাবাদের মনে, সব সন্তানদের নিয়ে সব বাবাদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে যে আমার ছেলে মেয়ে যেন ভালো মানুষ হয়, ভালো পড়াশোনা শিখে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়, এগুলো। তো আমরা অনেকগুলা ভাই বোন ছিলাম, তো আব্বা হয়তো কিভাবে আমরা বুঝতাম যে আব্বা চাইতো আমরা যেগুলা ভালো কাজ করি বা ভালো পড়াশোনা করি, এটাই চাইতো, কিন্তু আলাদা কোনো স্বপ্ন ছিল কিনা অনেকগুলা ভাই বোন যেহেতু, সেটা বুঝতে পারিনি। কিন্তু আব্বা আমাদেরকে অনেক ভালোবাসতেন। আমার মায়ের কাছে যে আবদার গুলা করতে পারিনি সেগুলো আব্বার কাছে গিয়ে করতাম। তো এইভাবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক কিছু মারা গেছে 20 বছর। জি, তার জন্য দোয়া, অনেক দোয়া। আসলে আমাদের কারোরই বাবা নেই। হ্যাঁ, যাই হোক, এটাই নিয়ম, দুনিয়ার কিছু করার নেই। নার্গিস আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু। আপুমনি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি নিশ্চয়ই ভালো আছেন, যেভাবে হাসছেন আপনি। বাবাকে নিয়ে সুখের স্মৃতি বলুন, আর কষ্টের স্মৃতি শুনতে চাই না, মন খারাপ হয়ে যাচ্ছে। আব্বাকে নিয়ে কি বলবো, সবই তো দুঃখের স্মৃতি, কারণ যেহেতু আব্বা নাই। আর কি বলে, তারপরে সুখের স্মৃতি হচ্ছে সবসময় আব্বা আমাদের কেয়ার করতো। আব্বার সাথে জ্বর হলে আব্বার সাথে ঘুমাতাম,
এটা এখনো ফিল করি যে জ্বর হওয়া মানেই আব্বা, আর শরীর খারাপ হওয়া মানে আব্বা, মানে যত আদর আব্বা। আর স্কুলে নিতেন, তারপর টিফিনের জন্য দাঁড়ায় থাকতেন, টিফিন নিয়ে। এটা খুব মনে পড়ে যে কড়া রোদ্রে আব্বা টিফিন নিয়ে আমার জন্য দাঁড়ায় আসছে। সে কলেজে পড়ি তখনও আব্বা টিফিন নিয়ে দাঁড়ায় আসছে। এত মানে ফ্রেন্ডের সাথে আমার খুব মজা লাগতো, ওই টিফিন ভাগাভাগি করে সবাই বুঝে যখন খেতাম তখন এত ভালো লাগতো। এখন মনে পড়লে মনে হয় যে সবগুলোই বেদনাদায়ক, সবগুলোই মানে কষ্টের, কিন্তু আব্বা মানে আব্বা। আসলে অনেক ভালো থাকবেন, সবার বাবারা ওপারে ভালো থাকুক, আপনারাও ভালো থাকুন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে। তো আপনার কাছেই যাই ছোট্ট করে একটু বাবাকে নিয়ে। বাবা, যাদের বাবা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ ভালো রাখুক, আর যাদের বাবা বেঁচে নাই তাদেরকে যাতে আল্লাহ জান্নাতবাসী করুক। আর পৃথিবীতে যাতে একটা বাবাকেও বৃদ্ধাশ্রমে না যেতে হয়, এটা আমার সবার প্রতি আহ্বান যে আমরা এই জিনিসটা খেয়াল করব যাতে আমাদের একটা বাবাও আর বৃদ্ধাশ্রমে না যায়। আমাদের আদর যত্নের ছায়া যাতে আমাদের বাবাগুলো খুব ভালোভাবে হাসি মুখে বেঁচে থাকেন। অনেক ধন্যবাদ তাসনুভা। এই যে নতুন প্রজন্মকে বলতে পারেন যে বাবার প্রতি কীরকম আচরণ হওয়া উচিত, বাবার সম্মান, বাবাকে কিভাবে সম্মান করা উচিত, কিভাবে এই বাবার এইগুলো পরম্পরায় ধরে রাখা উচিত, নতুন প্রজন্মের উদ্দেশ্যে একটু বলতে পারেন? জি, মানে আসলে আমাদের সবার বাবারাই তো আমাদের ভালো চায়, বাচ্চাদের সন্তানদের ওনারা ভালো চায়। তো আমাদের আসলে উচিত ওনাদেরকে সম্মান করা, ভালোবাসা, এবং বাবারা আমাদেরকে যে অ্যাডভাইস দেয় বা যে পথে আমাদেরকে চলতে বলে সেটা আমাদের আসলে মেনে চলাটা উচিত, সেটা আমার মনে হয়। জি। আচ্ছা, সাম্প্রতিক একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যে বাবা মোটর বাইক চালাচ্ছেন আর পেছন থেকে মেয়েটা বাবাকে বাতাস করছে। এই ভিডিওটা কি দেখেছেন? জি দেখেছি, জ্যামের মধ্যে। জি জি জি, গায়ের লোম কাটা দিয়েছে, কিরকম অন্যরকম না? আসলে ঠিক বাবাও কিন্তু এরকম। আবার এই রিসেন্ট যে পরীক্ষা হলো, এসএসসি পরীক্ষাই তো হলো না, এইচএসসি, সেখানে দেখা গেল যে মেয়ে পরীক্ষা দিয়ে বেরিয়েছে, বাবা এক হাতে পানির বোতল মেয়েকে খাওয়াচ্ছে আর এক হাত দিয়ে বাবা মেয়েটাকে বাতাস করছে। মানে এটা শুধু মানে এটা আমার বললে এখনো খুব খারাপ লাগে, মানে এগুলো বাবা যেমন ফিল করে। হ্যাঁ, যেমন কালকে আমার মেয়ের এসএসসি পরীক্ষা চলছে, কালকে যখন ওকে আমি বাসায় নিয়ে আসছিলাম গাড়িতে, তখন আমি ওকে বলছিলাম যে তোমার নানা ভাই, আমি যখন এসএসসি পরীক্ষা দিই আমার মনে আছে পরীক্ষার হল থেকে বের হয়ে দেখি ডাব নিয়ে দাঁড়িয়ে আছে, এসে ডাবের মুখে স্ট্রতে মুখ দিয়ে খাবো, বাবা ডাবটা ধরে আসছে। মানে এই স্মৃতিগুলো আমার মেয়ে পরীক্ষা দিতে গেল, আমার সেটা মনে হচ্ছিল। আসলে আপনি অনেক ভাগ্যবতী, আপনার বাবা এখনো বেঁচে আছে। ঠিক আছে, এটাই জীবন, আসলে কিছু করার নেই। ক্ষমা করবেন যে আসলে ইমোশনাল হয়ে গেলে। যাদের বাবা বেঁচে আছে তারা বাবাকে ভালোবাসবেন, সম্মান করবেন, বাবাকে ফাঁকি দেবেন না, বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। অনেক ভালো থাকবেন, আবার দেখা হবে লেডিস ক্লাবের এই নারীদের আড্ডায়। আমি দুঃখিত, ভালো থাকবেন সবাই।